হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো কয়েকদিন আগে কমেন্টে আমার বেশ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে যে এখন প্রত্যেকটা রিজিওনাল ইন্ডাস্ট্রি তো চেষ্টা করছে যে প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা বানানো। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে সব থেকে বড় প্যান ইন্ডিয়া নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। একটা সময় তো সুপারস্টার ছিলেনই, এবং এখনো অল ওভার ইন্ডিয়া তার একটা কিন্তু হিউজ ফেস ভ্যালু আছে। তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা যদি একটা প্যান ইন্ডিয়া সিনেমা বানাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে, তো সেটার প্রসপেক্ট কিরকম হতে পারে? খুব ভালো কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটাকে আজকের টপিক বানানোর কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমি অনেকগুলো ইস্যু অ্যাড্রেস করতে পারবো। তো আমরা যদি মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে ছোট করে একটা রেট্রোস্পেক্টিভ করি, এবং এটা ইম্পর্টেন্ট, মিঠুন চক্রবর্তীর কেরিয়ার স্টার্ট হচ্ছে 1975 সালে মৃগয়া সিনেমা দিয়ে। মৃণাল ছিলেন, এবং তিনি প্রথম সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। একমাত্র পুরুষ অভিনেতা যিনি প্রথম সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। মেয়েদের মধ্যে পেয়েছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায় পরশুরামের কুঠারের জন্য। বাট যাই হোক, তো তারপরে তার একটা লম্বা স্ট্রাগলের ফেজ যাচ্ছে, এবং তারপরে তিনি কি করছেন যে তিনি একটা ব্রেক থ্রু করছেন 1979-এ সুরাক্ষা দিয়ে, হুইচ ওয়াজ আ লো বাজেট ফিল্ম। সেটাকে বি ফিল্ম বলা হতো সেই সময়, এবং সেই লো বাজেট সুরাক্ষা দিয়ে মিঠুন চক্রবর্তী তার ব্রেকআউট হচ্ছে। তারপরে হাম পাঁচ, ওয়ারদাত, আরও এরকম বিভিন্ন সিনেমা ছিল। এগুলো লো বাজেট সিনেমা ছিল যেগুলো বক্স অফিসে খুব সাকসেসফুল হতো। তো এইভাবে লেট 70s আর্লি 80s-এ 1982-তে আসছে হচ্ছে ডিসকো ড্যান্সার। এবার ডিসকো ড্যান্সার ইন্ডিয়াতে তো সুপারহিট ছিলই, বাট ইট ওয়াজ আ ম্যাসিভ ম্যাসিভ ব্লকবাস্টার অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে সোভিয়েত রাশিয়াতে। মিঠুন চক্রবর্তী কিন্তু বলা যায় যে সেই সময় সোভিয়েত রাশিয়াতে দাঁড়িয়েও সব থেকে বড় সুপারস্টার তিনি ছিলেন, এবং অল ওভার দ্য 80s তার এই দুটো জায়গাতে চলতো, মানে নর্থ বেল্ট এবং সোভিয়েত ইউনিয়ন। এবার দেখুন, প্রত্যেকটা অভিনেতারই না বক্স অফিসের বিভিন্ন পকেটস থাকে, কেউই সমান অনুপাতে প্রত্যেকটা জায়গায় ব্যবসা দিতে পারে না। ধরুন আজকে সাউথের যারা সুপারস্টার আছেন, একটা রজনীকান্ত বা একটা থালাপাতি বিজয়, তারা হিউজ প্যান ইন্ডিয়া স্টার, কিন্তু তাদের সিনেমার যে বক্স অফিস সেটা একটা তামিলনাড়ু থেকে আসছে, সেটা কি সব স্টেট থেকে আসছে? এটা তো পসিবল নয়। তো প্রত্যেকটা স্টারদেরই একটা পকেটস থাকে, যেরকম শাহরুখ খানের ওয়েস্ট বেঙ্গলে শাহরুখ খানের যে বিজনেসটা হয় সেই অনুপাতে কিন্তু অন্য কোথাও হয় না। আমি রেশিও ওয়াইজ বলছি, সেই অনুপাতে কিন্তু অন্য কোথাও তার সেই ব্যবসাটা হয় না। প্রত্যেকটা স্টারেরই সার্টেন পকেটস থাকে যেখানে তারা মানে হিউজ একটা আর্নিং করতে পারে। এবং এটা ছিল মিঠুন চক্রবর্তীর নর্থ বেল্টের ছোট শহর এবং গ্রামাঞ্চল, সেই সময়কার কথা বলছি 80s বা 90s-এ। তো ছোট শহরে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সেই সময় বিহার আর ঝাড়খণ্ড একসাথেই ছিল, ছত্তিশগড়, উড়িষ্যা, এই জাতীয় স্টেটের ছোট শহরে মিঠুন চক্রবর্তীর সিনেমা ফাটিয়ে চলতো। মিঠুন চক্রবর্তীর সিনেমা কিন্তু কোনোদিনই মেট্রোপলিটন রিজিয়নে সেইভাবে ব্যবসা করেনি, এবং এই জন্য মিঠুন চক্রবর্তীকে বলা হতো গরিবের অমিতাভ বচ্চন। এবং সেই টার্মটা অবভিয়াসলি সেটাকে কিছুটা মানে ব্যঙ্গ করেই বলা, কিন্তু সেই টার্মটার মধ্যে একটা যুক্তি আছে। কারণ অমিতাভ বচ্চনের সিনেমা কি হচ্ছে, অমিতাভ বচ্চনের সিনেমা বড় বাজেটের সিনেমা, সেটা বড় স্টার কাস্ট নিয়ে, বড় স্কেলে, বড় ডাইরেক্টরদের সাথে, সেটা বড় শহরে বিশালভাবে চলছে। মিঠুন চক্রবর্তীর সিনেমা কম্প্যারেটিভলি ছোট বাজেটের, যেখানে তিনি সব থেকে বড় স্টার, সেই অর্থে বড় ডাইরেক্টর নেই, বড় নাম বলতে শুধু তিনি। এবং সেগুলো কি হচ্ছে ছোট শহরে এবং গ্রামে, বিশেষ করে এই ইউপি, বিহার, ছত্তিশগড়, এই রিজিয়নে কিন্তু দারুণ ব্যবসা করতো। এবার এইভাবে তো তার 80s-টা চললো, এবং 80s-এ মিথুন চক্রবর্তী ওয়াজ আ সুপারস্টার। বিশেষ করে যে ফেজটাতে অমিতাভ বচ্চন মানে ওই কুলিতে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1984 থেকে 1987, যে ফেজটা অমিতাভ বচ্চন অ্যাবসেন্ট ছিলেন বলিউডে, তিনি তখন পলিটিক্সে যান, সেই সময় কিন্তু মিঠুন চক্রবর্তী সব থেকে বড় স্টার ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। তো তারপরে আর্লি 90s-এ এমন একটা ব্যাপার আসছে যেখানে পুরোপুরি মিঠুন চক্রবর্তীর কেরিয়ারটা কিন্তু ঘুরে যাচ্ছে। আর্লি 90s-এ তিনি পুরোপুরি উটিতে শিফট করে যান, এবং সেখানে গিয়ে তিনি তার নিজেরই একটা ছোটোখাটো ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করেন। এবং আমি প্রত্যেককে বলবো, মিথুনস ড্রিম ফ্যাক্টরি বলে আমার একটা ভিডিও বানানো আছে, সেখানে আমি এই যে উটিতে মিঠুন চক্রবর্তী একটা ছোটোখাটো ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছিলেন বলা যায়, তো সেটার সম্পর্কে ডিটেলসে বলা আছে। তো ওই ভিডিওটা চেক আউট করবেন, মানে ওখানকার কিভাবে বিজনেস মডেলটা অপারেট করতো আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এই উটিতে শিফট করার কারণটা ছিল যে মিঠুন চক্রবর্তী জানতেন যে তিনি তার মার্কেটটা কি। মিঠুন চক্রবর্তী ইজ আ ভেরি ভেরি শ্রিউড বিজনেসম্যান,
তিনি তার কেরিয়ার দেখলেই বুঝতে পারবেন আপনারা। এবং তিনি কি করলেন, তিনি জানতেন যে তার সিনেমা ছোট খাটো শহরে মারাত্মক চলবে, যে তিনি কি করতেন কম বাজেটে উটিতে সিনেমা বানানো শুরু করতেন, যেগুলো ডিস্ট্রিবিউট করা হতো ইউপি, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা এই জাতীয় জায়গার ছোটোখাটো টিয়ার 2 টিয়ার 3 রিজিয়নে, যেগুলো ফাটিয়ে ব্যবসা করতো। তিনি কিন্তু মেট্রোপলিটন এরিয়া টার্গেটই করতেন না। মানে আর্লি 90s পরে মিঠুন চক্রবর্তীকে বলা হতো কিং অফ বি গ্রেড মুভিজ, কারণ কি তিনি বড় বাজেটের সিনেমা, যেগুলো বড় শহরকে মাথায় রেখে, এবং সেই সময় কিন্তু ভারতবর্ষের চেঞ্জ হচ্ছে, ভারতবর্ষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, কারণ আর্লি 90s গ্লোবালাইজেশন হচ্ছে, ইকোনমি আমাদের লিবারেট হচ্ছে, তারপরে গ্লোবালাইজেশন হচ্ছে, সেই সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেই সময় কিন্তু শহরের চেহারা পাল্টানো শুরু করছে। এবার মিঠুন চক্রবর্তী আর্লি 90s থেকে ওই যেটা বললাম, তিনি উটিতে চলে যান এবং সেখানে গিয়ে তিনি তার একটা ছোটোখাটো ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তোলেন। আমি আবারও বলবো, মিঠুনস ড্রিম ফ্যাক্টরি ভিডিওটা দেখুন, উটির ইন্ডাস্ট্রিটাকে মিঠুনস ড্রিম ফ্যাক্টরি বলা হতো, আমার ওই ভিডিওটা দেখুন, আমি খুব ডিটেলসে আলোচনা করেছি। তো সেখানে করার পরে কি হচ্ছে, তিনি ওই জিনিসটাকে মাথায় রেখেতেই ওই ছোটোখাটো ছোট সেন্টার বি এবং সি সেন্টার, তিনি ওইভাবেই সিনেমা বানাতেন, কম বাজেটে বানাতেন, জলদি শেষ হয়ে যেত, সিনেমাগুলোকে ডিস্ট্রিবিউট করে দিত, ডিস্ট্রিবিউশন শেয়ার 1-2 সপ্তাহ চললেই উঠে আসতো, এবং সেই সিনেমাগুলো কিন্তু প্রফিটেবলও হতো। এবং মিঠুন চক্রবর্তী 1994 থেকে 1999 পুরোপুরি বলিউডের বাইরে থেকে, তার এই উটিতে বানানো নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি ইন্ডিয়ার হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পেয়ার হয়েছিলেন পরপর 5 বার। বুঝতে পারছেন মিঠুন চক্রবর্তীর আর্নিং কিরকম হচ্ছে। এইবার আমি আসবো হচ্ছে আসল যে কথাটায়। দেখুন, গ্লোবালাইজেশন এমন একটা জিনিস, বা সমাজ এমন একটা জিনিস যেটা চেঞ্জ হয়। মিঠুন চক্রবর্তী যে রিজিয়নটায় তার সিনেমা চলতো, যেটা বললাম তার যে পকেটস ছিল, সেই পকেটসগুলো বিশেষ করে ওই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গার ছোট শহরগুলো, সেগুলোরও তো চেহারা পাল্টাচ্ছে না আর্লি 2000s থেকে। আর্লি 2000s লেট 90s একটা গ্রাম যা চেহারা ছিল, এখনকার গ্রামের কি সেই চেহারা আছে? একদমই কিন্তু তাই নয়। তো গ্রামের কিন্তু চেহারা পাল্টাতে থাকে। আগে যেখানে সিঙ্গেল স্ক্রিনস ছিল, আগে যেখানে মানুষের লিমিটেড রিসোর্সেস ছিল, সেটা কিন্তু নয়, সেটা চেঞ্জ হতে থাকে। এবং মিঠুন চক্রবর্তীর সিনেমা কিন্তু ওই লেট 90s পরে আর্লি 2000s আসতে আসতে, যেহেতু এই মার্কেট প্লেসটা চেঞ্জ হচ্ছে, ছোট শহর, সেখানকার সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ছোট শহরে সেই মানুষদের রুচি পছন্দ পাল্টাচ্ছে, তাদের লাইফস্টাইল ইমপ্রুভ করছে, তাদের রুচি ইমপ্রুভ করছে, তারা অন্যান্য জিনিসে ইন্টারেস্টেড হচ্ছে, যেহেতু তাদের লাইফে নতুন নতুন রিসোর্সেস আসছে। তো সেই সময় থেকে কি হয়, কিন্তু আর্লি 2000s থেকে, লেট 90s আর্লি 2000s মিঠুন চক্রবর্তীর কিন্তু এই যে তার ডাইরেক্ট করা সিনেমাগুলো, ডাইরেক্ট অডিয়েন্সকে ডাইরেক্ট করা, এই যে ছোট সেন্টারকে কেন্দ্র করে মিঠুনস ড্রিম ফ্যাক্টরি, সেই সিনেমাগুলো কিন্তু ফ্লপ হওয়া শুরু করে। এবং আপনি যদি দেখেন, মিঠুন চক্রবর্তী ওই অ্যারাউন্ড 2002 সালে তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শিফট করে যাচ্ছেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই সময় তিনি ওই তিতলি বানাচ্ছেন ঋতুপর্ণ ঘোষের সাথে, বারুদ বানাচ্ছেন, ব্রাত্য বসুর সাথে রাস্তা বলে একটা সিনেমা বানিয়েছিলেন। তো তিনি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিফট করে যাচ্ছেন। তিনি কেন করেছিলেন সেটা? সেখানে বাংলা সিনেমার তো বাজেট অনেক কম, হিন্দি সিনেমার অনুপাতে তার পারিশ্রমিক অনেক কম হবে, একটা ছোট মার্কেট, তিনি কেন বাংলাতে শিফট করবেন? তিনি করেছিলেন কিন্তু ওই কারণেই, যে মার্কেটটাতে মিঠুন চক্রবর্তী সুপারস্টার ছিল, সেই মার্কেটটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এটা আমরা এখন দেখতে পাচ্ছি সালমান খানের ক্ষেত্রে। সালমান খানের রিসেন্ট সিনেমা কেন চলছে না? কারণ সালমান খানও কি মিঠুন চক্রবর্তীর মতনই, মিঠুন চক্রবর্তী যেটা 80s বা 90s করতেন, সেটাই সালমান খান বিগত 10-12 বছর ধরে করছে। তার একটা ম্যাসিভ ফ্যান ফলোয়িং আছে ছোট শহরে, টিয়ার 2 টিয়ার 3 সিরিজে। সেখানে তার সিনেমাটা, সেটা সিনেমার কোয়ালিটি যাই হোক, বা সেটা যে টাইপেরই সিনেমা হোক, সেটা ওখান থেকে একটা হিউজ আর্নিং করে আনতে পারত সালমান খানের সিনেমা। সালমান খানের সিনেমা এখন কেন চলছে না? কারণ ওই সিঙ্গেল স্ক্রিনগুলোই তো নেই, সেগুলো তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যে মার্কেট প্লেসটাকে সালমান খান অ্যাট্রাক্ট করতো, যে অডিয়েন্সটাকে, তারাও তো আস্তে আস্তে ইভলভ হচ্ছে। এখন একটা গ্রামে নেটের কানেকশন আছে, একটা গ্রামের ছেলে, আমরা তো এই মাস ক্লাস এই ডিভিশনগুলো করি, বিশ্বাস করুন এরকম কোনো ডিভিশন হয়ই না। এখনকার একটা ধরুন গ্রামের ছেলে, তারও ইন্টারনেট কানেকশন আছে, সেও চাইলে বিদেশি সিনেমা দেখতে পারে, ভিপিএন কানেক্ট করে মার্টিন স্করসেসির সিনেমা দেখতে পারে, ইরানিয়ান সিনেমা দেখতে পারে, সবই করতে পারে। তো এই মার্কেট প্লেসটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, লজিস্টিক্যালিও চেঞ্জ হচ্ছে, যেটা বললাম যে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেট প্লেসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে।
এই জন্য কিন্তু সালমান খানের সিনেমা এখন অনেক কম চলে, কম্পেয়ার টু 7-8 বছর আগে যেরকম চলতো এখন কিন্তু অনেক কম চলে, এবং এটা আরো ডিক্লাইন হতে থাকবে। এটাই মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে হয়েছিল লেট 90s আর্লি 2000s-এ। তিনি যে যে মার্কেটগুলোতে মানে স্টার ছিলেন, তার যে পকেটসগুলো ছিল এই ছোট শহর ইউপি, বিহার, এইসব রিজিয়নের, সেগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এবং সেই মার্কেটটা এখন কিন্তু আর নেই। মিঠুন চক্রবর্তীকে নিয়ে এখন যদি একটা কমার্শিয়াল সিনেমা বানানো হয় বড় বাজেটে, সেটার মধ্যে একটা প্যান ইন্ডিয়া অ্যাপিল থাকে, সেটা কিন্তু সত্যি কথা বলতে চলার প্রসপেক্ট চাপ আছে এই কারণে, এবং এটা মিঠুন চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্টার কোনো রকমভাবেই মানে কোয়েশ্চেন করা হচ্ছে না। মিঠুন চক্রবর্তী যেখানে সুপারস্টার ছিলেন সেই মার্কেটটাই নেই, সেই মার্কেটটাই জাস্ট নেই, কারণ কিন্তু সেখানে যেটা বললাম লজিস্টিক্যাল কারণটাও আছে, যে সেখানে সিনেমা হল প্রচুর বন্ধ হয়ে গেছে, মাল্টিপ্লেক্স তৈরি হয়ে গেছে, এবং মাল্টিপ্লেক্সে সেখানে একটা সার্টেন ইনকাম গ্রুপের মানুষই যেতে পারবে, এবং মানুষও ইভলভ হয়ে গেছে। এখন প্রত্যেকের কাছেই রিসোর্সেস কিন্তু আছে, প্রত্যেকেই চাইলেই সব রকম সিনেমাই দেখতে পারে, তারা সে যেখানেই থাকুক। তো মিঠুন চক্রবর্তীর বর্তমানে দাঁড়িয়ে যদি মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা বানানো হয় তাকে অ্যাজ আ হিরো করে, সেটা কিন্তু এই মার্কেটগুলো আর ধরতে পারবে না, কারণ এই মার্কেটগুলো চেঞ্জ হয়ে গেছে, ইভলভ হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।